নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে শ্যামাচরণ লাহিড়ীর যে প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি, তার জীবন কাহিনী এবং তার বাণী, সেগুলো নিয়ে আমার এপিসোড চলছে। আমার প্রোগ্রামটা জ্যোতিষীর হলেও, তন্ত্রবিদ্যার হলেও, আমি ভারতবর্ষের সাধক নিয়ে তাদের জীবন কাহিনী এবং বাণী টিভির পর্দায়, গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে প্রচার করছি। এটাই আমার জীবনের উদ্দেশ্য, এটাই বলে মনে করি যে এই সাধকদের বাণী আপনাদের সামনে তুলে ধরা এবং তাদের জীবন কাহিনী, কিভাবে তিনি সাধনা পেলেন। আজকে থাকবে শ্যামাচরণ লাহিড়ীর ৮ নম্বর পর্ব। এটা যেটা দেখতে পাচ্ছেন শ্যামাচরণ লাহিড়ীর ছবি, একটি মাত্রই ছবি আমরা দেখতে পাই। সেটাও আমি একটা বিশেষ কারণে সেই ছবিটা দেখা যায়। একটি মাত্রই শ্যামাচরণ লাহিড়ীর ছবি পাওয়া যায়, আর কোনো ছবি পাওয়া যায় না। কারণ তিনি সারা জীবনে একটি মাত্রই ছবি তুলেছিলেন এবং সেটাও তার নির্দেশ অনুসারে। কেউ তার ছবি তুলতে এলে ক্যামেরাতে তার ছবি, তার প্রতিচ্ছবি দেখা যেত না। সে ঘটনা আপনাদের বলবো একদিন। তো তার ইচ্ছা অনুযায়ী এই একটি ছবি মাত্র পাওয়া যায়, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং কিভাবে এই ছবিটা পাওয়া গেল, এই দুর্লভ ছবি, একটি মাত্রই ছবি মানুষের ঘরে ঘরে রয়েছে, সেটাও আপনাদেরকে বলবো। আজকে শ্যামাচরণ লাহিড়ীর পর্ব ৮। 1885 খ্রিস্টাব্দে লাহিড়ী মহাশয় কর্ম অর্থাৎ চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এই সময় থেকে তার কাছে বহু মানুষের আনাগোনা শুরু হয় রিটায়ারমেন্টের পর। গুরুদেব বাবাজি মহারাজের নির্দেশ ছিল, শ্যামাচরণ তুমি সংসারে ফিরে যাও, সেখান থেকে যোগযুক্ত সাধু গৃহস্থদের প্রতিষ্ঠিত করো। অর্থাৎ কোনো মানুষের মধ্যে যদি যোগ সাধনার কোনো কিছু সন্ধান পাও, তাকে তুমি দীক্ষা দিও এবং যোগ সাধনায় পারদর্শী করো। প্রাচীন যোগ সাধনার নিগুড় ধারাটিকে উজ্জীবিত করে তোলো। এই আদেশ লাহিড়ী মহাশয় পালন করেছিলেন আজীবন। যেমন আমার গুরু, আমার যিনি গুরু আছেন, তিনি আমাকে যোগ বিভূতির যে যোগ সাধনা, কি হঠযোগ, রাজযোগ কিভাবে সাধনা করতে হয় সেটা শিখিয়েছেন। তার বহু বহু শিষ্য রয়েছে, কিন্তু সবাইকে সে বিদ্যা দান করেননি। এটা গুরুর ওপর নির্দেশ করে, সেই গুরু কাকে গুপ্ত বিদ্যা প্রয়োগ করবেন। এই যোগ দ্বারা যে কোনো মানুষকে তার নিজের কাছে টেনে নিয়ে আসা যায় এবং সেই মানুষের কাছে পৌঁছানো যায়। এই যোগ বিভূতির প্রয়োজনীয়তা রয়েছে। একে বলা হয় যোগ সাধনা, অর্থাৎ মেডিটেশনের মাধ্যমে যে যোগ সাধনা হয়, সেই যোগ সাধনার মধ্যে মানুষ যে কাজে যে নিয়োজিত, সেই কাজের অন্তর্নিহিত অর্থাৎ বাহ্যিক উন্নত জ্ঞানের প্রকাশ পায় এই যোগ সাধনা দ্বারা। তিনি চাইতেন আধ্যাত্মিক পথে উন্নতি সাধন করে শিষ্যরা প্রধানত গৃহাশ্রমে অর্থাৎ গৃহতে বসবাস করে উন্নতি লাভ করে। সন্ন্যাস নিতে যারা তার কাছে ভক্ত এবং শিষ্যরা আসতো, তাদেরকে সন্ন্যাস নিতে তিনি মানা করতেন, অর্থাৎ বারণ করতেন। কেন? সন্ন্যাস জীবন বড়ই কঠিন এবং দায়িত্বপূর্ণ। লাহিড়ী মহাশয় বলতেন, তোমরা মনে রেখো, সংসার শ্রমী মানুষের ভুল ভ্রান্তির কিছুটা হয়তো ক্ষমা আছে, কিন্তু সন্ন্যাসীর ভুলের কোনো ক্ষমা নেই। এইসব গৃহী ভক্ত ও শিষ্য ছাড়া লাহিড়ী মহাশয় সর্বত্যাগী ব্রহ্মচারী এবং সন্ন্যাসী শিষ্য শিষ্যাও কিন্তু কম ছিল না। কাশীর বাবা অর্থাৎ যোগীরাজ রূপে অতঃপরে তিনি সর্বসাধারণের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। লাহিড়ী মহাশয় পরে কাশীতে যোগীরাজ হিসাবে পরিচিত হয়ে ওঠেন। উচ্চ নীচ, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সকল সম্প্রদায়ের প্রচুর মানুষের জন্য তার দরজা সব সময়ের জন্য খোলা থাকত। নিরক্ষর সিপাহী বৃন্দা ভগত যেমন তার কাছে এসে যোগসিদ্ধ মহাপুরুষে রূপান্তরিত হয়েছিলেন। একজন নিরক্ষর ব্যক্তি আব্দুল গফুর খাঁ নামে এক মুসলিম ভক্ত তার সাধন পেয়ে উন্নতির অবস্থা লাভ করে। তার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো ছিল না। তিনি সর্বধর্মের মানুষকে নিয়ে, ভক্তদের নিয়ে বাস করতেন। ভক্ত তার সাধন পেয়ে উন্নতির অবস্থা লাভ করেন। দীন ও দরিদ্র কাশীবাসীরা যেমন সাধনকামী হয়ে তার কাছে আশ্রয় নিত, তেমনি দেখা যায় কাশীর নৃপতি ঈশ্বর নারায়ণ সিংহের মতো
প্রভাবশালী ব্যক্তিরাও দরিদ্র হওয়ার পর শ্যামাচরণ লাহিড়ী মহাশয় স্মরণে আসেন এবং যোগ সাধনার যারা নিজেদের জীবনকে পুরো হারানো সম্পত্তিকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এই যোগ ভূবতী এক অপরিসীম কৃপা রয়েছে ঈশ্বরের, যে ঈশ্বর সাধনা, ঈশ্বরকে দেখার যে টেকনোলজি বলি আমি বারবার, তন্ত্রের একটা নিজস্ব টেকনোলজি আছে। এই টেকনোলজি কিন্তু যোগ সাধনা না হলে সম্ভবপর নয়। আগে আমি কলার বন্ধুকে দেখে নি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চৈতালি দাস বলছি, বর্ধমান থেকে। বর্ধমান থেকে চৈতালি, কি জন্য ফোন করেছো? শরীর স্বাস্থ্য না বিয়ের জন্য? বলো মা। আমি চাকরি এবং বিয়ে এই দুটোর জন্য। চাকরি এবং বিয়ে দুটোই কারণ, তাই তো? হ্যাঁ। বলো তোমার জন্ম তারিখ বলো মা। 15ই এপ্রিল 1996। 15ই এপ্রিল 1996। টাইম? হ্যাঁ, 15 এপ্রিল। হ্যাঁ, পয়লা বৈশাখ না দোসরা বৈশাখ? দোসরা বৈশাখ। টাইমটা বলো। আর 11টা 5 PM। জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ। আচ্ছা, তুমি যখন আমাকে ফোন করলে শুধু তুমি নামটা বলেছো আর বর্ধমান থেকে বলেছো, আমি কি বললাম? কি নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে না বিয়ে নিয়ে প্রশ্ন? তুমি তো বললে বিয়ে আর চাকরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করে বুঝলাম মা যে তোমার বিয়ের ব্যাপারটা তোমার ইচ্ছে রয়েছে? শুধু নামের ভাইব্রেশন পেলাম, তোমার নাম আর যেখান দিয়ে ফোন করছো। এটা আপনার মহিমা, সবাই সেটা পারে না। ঠিক, একই বলা হয় যোগ সাধনা। এই যোগ সাধনা দ্বারা যে কোনো মানুষের সমস্যাকে ধরা যায় এবং তার সমস্যা মুক্ত করা যায়। এখন মা জ্যোতিষ শাস্ত্র মতে আসি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হচ্ছে ধনু লগ্ন এবং মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্র জন্ম, তাই তো? হ্যাঁ। সোমবার তোমার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছ সেটা বুধের মহাদশা এবং রাহুর অন্তর্দশা 2025 সাল অব্দি থাকবে। মীন রাশিস্থ অবস্থায় গোচরকালীন রাহু সেখানে অবস্থান করাতে এবং জন্মগত রাহু চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করাতে মাঙ্গলিক যোগে চন্দ্রযুক্ত মাঙ্গলিক দোষ। তোমার সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, মনটা চঞ্চল, ভাবো এটা করব, কিছুক্ষণ ভাবে মন পরিবর্তন হয়ে যায়, হয়তো? হ্যাঁ হ্যাঁ, একদম হয়। কি নিয়ে পড়াশোনা করেছো? টিচার হওয়ার খুব ইচ্ছা? চাকরি কি কি ব্যাপারে করতে চাইছো বলো? হ্যাঁ, আমার তো এমনি টিচার হওয়ারই ইচ্ছা, কিন্তু এমনি বাকি এক্সামও দিচ্ছি চাকরির। সব ধরনেরই আর কি চেষ্টা করছি, যেহেতু এখন চাকরির তো যা অবস্থা। ঠিক, সেই জন্য চাকরির অবস্থা দেখো, তোমার লগ্ন সাপেক্ষে দশমে কেতু অবস্থান করছে, ঠিক আছে? লগ্ন সাপেক্ষে দশমে রাহু অবস্থান করছে তোমার জীবন ছক অনুযায়ী। আর গোচরকালীন যদি দেখা যায় তাহলে তোমার লগ্ন সাপেক্ষে বর্তমান গোচরে রবি এবং কেতু অবস্থান করছে। সুতরাং এই চাকরি করব এই মেন্টালিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে তোমার, তাই তো? আমি ঠিক বলছি? আজ থেকে হয়তো 6 মাস আগে যেটা ইচ্ছে ছিল 6 মাস পরে ইচ্ছাটা কমেছে, হ্যাঁ কি না বলো? তোমার কথা থেকে কিন্তু তা বেরোলো। ইচ্ছাটা কমেনি, কিন্তু পাচ্ছি না, এই জন্য পাচ্ছ না, সেই জন্য কিন্তু একটুখানি হতাশা আসছে। এখানে দেখো, তোমার জন্মছক অনুযায়ী কিন্তু স্থায়ী চাকরি আমি দেখতে পাচ্ছি না, প্রথমত বলি। কারণ দশম ভাবে রাহু অবস্থান করাতে সেই রাহু তোমাকে চাকরি দেবে, কিন্তু সেই চাকরি স্থায়ীকরণ হবে না। কিন্তু গভর্নমেন্ট হবে না। গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য বুধাদিত্য যোগ তোমার হরস্কোপ অনুযায়ী আছে, কিন্তু সেই বুধাদিত্য যোগ যাকে বলি যে সরকারি চাকরি পাওয়ার জন্য যে বুধাদিত্য যোগ, সেই বুধাদিত্য যোগটা তোমার লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু সেই বুধাদিত্য যোগের কোনো দশা তোমার বর্তমান দশার সাথে পাবে না, যার ফলে মা চাকরিটা হওয়া কিন্তু সম্ভাবনাটা থাকলেও হবে না। কেন? যে বুধাদিত্য যোগ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো সেই বুধাদিত্য যোগের কোনো দশাই তুমি পাচ্ছ না যখন চাকরি পাওয়ার সময়। আর যখন এই যোগের দশা পাবে তখন তোমার বয়স প্রায় 50 কাছাকাছি হয়ে যাবে। সুতরাং সেই বয়সে তো আর লোকে চাকরি পায় না, তাই না? বিভিন্ন যে দোষগুলো রয়েছে সেগুলো কাটালেও কি পাবো না? নিশ্চয়ই মা, তার জন্য তো একজন ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ তোমার কিন্তু এখন রাহুর অন্তর্দশা চলছে, রাহু তোমার লগ্ন সাপেক্ষে দশম ভাবে এবং রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। ফলে কি হলো, এই রাহুই তোমার যে দুটো প্রশ্ন চাকরি এবং বিবাহ, এই দুটো ব্যাপার যদি রাহুকে ঠিক করা যায়,
রাহু গ্রহটার যদি প্রতিকার সঠিকভাবে করা যায়, কারণ ধনু লগ্ন এবং মীন রাশি সাপেক্ষে চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকাতে রাহুর প্রতিকার সরাসরি দিলে হবে না, কারণ কন্যাতে রাহু অবস্থান করছে তোমার জন্মছক অনুযায়ী। সেই জন্য রাহুর প্রতিকার না করে ছিন্নমস্তা দেবীর প্রতিকার যদি সরাসরি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই বাধা বিঘ্নটা কাটলে তোমার ভালো চাকরি, সরকারি না হোক একটা ভালো চাকরি হবে। আর সেই যোগের প্রতিবিধান যদি কাটানো যায়, তাহলে সরকারি চাকরিও পাওয়ার আছে। যে বুধাদিত্য যোগ নিয়ে তুমি জন্মেছো কিন্তু তার দশা তুমি পাওনি, তাহলে রাহুর দশাতেই কিন্তু সেই চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ভালো সময়টা বিয়ে এবং চাকরি দুটোই পেতে চাইলে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নাও মা, আশা করি ভালো হবে। কেমন? জয় মাতা। আর বিয়ের যোগ কতদিন চলবে? এখন আছে, চিন্তা নেই। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি, বলি যাকে পছন্দ তার সাথে যোগাযোগ করুন, তবে ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিন। কারণ দেখুন, একটা কথা আছে, প্রবাদ বাক্যে আছে কি, বিজ্ঞের হাতে মরবো তবু অবিজ্ঞের হাতে বেঁচে থাকবো না। এই জন্য ভালো জ্যোতিষীর, জ্যোতির্বিদ্যার কিন্তু গণনার একটা মান রয়েছে। আমি বলছি না গ্লোব টিভিতে একমাত্র আমি ভালো জ্যোতিষী বা সারা পশ্চিম বাংলায় অনেক ভালো জ্যোতিষী আছে। যাকে পছন্দ তার সঙ্গে একবার যোগাযোগ করুন, সমস্যা মুক্ত হন। কারণ রোগের মতো না, সমস্যাকে ফেলে রাখলে সমস্যাটা বাড়তে পারে এবং বাড়েও, এবং এক সময় গিয়ে এমন অবস্থা তৈরি হয় যে সব সমস্যা একই জায়গায় তৈরি হয়ে যায়। আমি একাধিক জায়গায় চেম্বার করতে পারি না, আমার চেম্বার খুব সীমিত। আমার নিজের বাড়ি হচ্ছে উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির। এছাড়াও রয়েছে আমার ব্যারাকপুর এবং আপনার হাওড়া ময়দান, এই দুটো চেম্বার রয়েছে। আর তারাপীঠে আমি অবশ্যই বসি। তো শ্যামাচরণ লাহিড়ীর যে পর্ব নিয়ে আপনাদেরকে বলছিলাম, পর্ব 8-এ যেটা কন্টিনিউয়েশন চলছে, যোগীরা শ্যামাচরণ লাহিড়ী যারা শরণাগত হতো তাদেরকে তিনি দীক্ষা প্রদান করে যোগ সাধনায় পারদর্শী করতেন। দ্বিতীয় বন্ধুটাকে দেখে নি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলছি যে আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কে বলছো মা তুমি? আমি নিবেদিতা আচার্য বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে নিবেদিতা। আমার লাইনটা খুব কষ্ট করে পেলে নাকি? খুব কষ্ট হয়েছে, অনেকদিন ট্রাই করছিলাম, পাইনি। পাওনি? খুব বদমাইশ না, টিভির লোকেরা ফোন দিতে চায় না সহজে, তাই তো? না, আমি হয়তো আমার কপালের ইয়েতেই পাইনি। কপাল? তাহলে আজকে মা তোমার কপাল খুলেছে মনে করছো? হ্যাঁ, খুলেছে। আচ্ছা বলো নিবেদিতা, তোমার জন্ম তারিখ বলো। জন্ম তারিখ আমার 15/1/1997। 15/1/1997। টাইম বলো মা। টাইম দুপুর 2টো। দুপুর 2টো। জন্মস্থান কি বাঁকুড়াতেই? হ্যাঁ, বাঁকুড়াতে। আচ্ছা, বুধবার জন্মবার, তাই তো? হ্যাঁ, বুধবার। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, তোমার বৃষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। খুব জেদি তুমি, মনটা খুব সরল, কিন্তু মাথা খুব গরম, জেদ খুব, তাই না? হ্যাঁ, জেদ আছে। জেদ আছে মানে লোককে মেরেও দাও। ঘুষি মেরেছো কাউকে? না, না। বলো প্রশ্ন কি নিয়ে? প্রথমে আমার মানে ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই আর বিয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বিয়ে আর কেরিয়ার। এবার বলো, তুমি কেরিয়ার যে করতে চাইছো নিজের ডেভেলপকে, তুমি কি বিষয়ে পড়াশোনা করছো? কারণ টিভির টাইমটা খুব শর্ট থাকে তো, অত দেখা যায় আমি না। আর্টস নিয়ে পড়াশোনা করছি। আর্টস নিয়ে পড়াশোনা করছো। এখানে মা তোমার কিন্তু একটা চাকরির যোগ আছে, কারণ এখানে লগ্ন সাপেক্ষে দশমপতি একাদশে অবস্থান করছে, কিন্তু সেখানে একসাথে চন্দ্র শনি কেতু অবস্থান করাতে তুমি যে কোনো কাজ করার জন্য একটু মনটা ছটফট হয়ে যায়। খুব ধীর স্থির মনের মধ্যে হাজারটা কষ্ট চেপে জমে রাখো, সেই জন্য কাজের পারফেকশনটাও কিন্তু নষ্ট হয়ে যায়। বর্তমান সময় শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা। শুক্রের মহাদশায়, শনির অন্তর্দশায় কিন্তু মানুষের খুব ভালো সময় থাকে না। সুতরাং 2025 সাল অব্দি বলা যাচ্ছে তোমার চাকরির জায়গায় কোন রকম হলেও বিয়েটা একদম করা উচিত নয় 2025-এর মধ্যে, তাহলে বিয়ে ভালো হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কারণ এখানে তোমার মেন হরস্কোপ অনুযায়ী শনি চন্দ্র কেতু একত্রিত ভাবে দশম ভাবে অবস্থান করাতে এবং সেই সাপেক্ষে চতুর্থ ভাবে রাহু মঙ্গল অবস্থান করাতে একই সঙ্গে তোমার যে দুটো প্রশ্ন, যে চাকরির জায়গাটা ডিস্টার্ব হলো, দ্বিতীয়ত একটা মাঙ্গলিক দোষ তৈরি করলো, যেটা কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব সমস্যা। এবং তুমি যে বাড়িতে বর্তমানে ফোন করছো, সেই বাড়িতেই কি তুমি জন্মগ্রহণ করেছো? না না, সে বাড়িতে করিনি। তাহলে বাড়ি চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তো সেক্ষেত্রে মা তোমার বাড়িতেও কিন্তু অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে না? বর্তমান যে বাড়িতে আছো না না, সেরকম হয় না?
না। তাহলে বিয়ের পর এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025-এর মধ্যে বিয়ের চেষ্টা করো না, 2025-এর পর বিয়ের চেষ্টা করো, আশা করি ভালো যোগ পেয়ে যাবে বিয়ের। আর চাকরির ব্যাপারটা মা একটু প্রতিকার করলে তবে চাকরি হবে, নচেত কিন্তু হবে না, কারণ দশম ভাব পীড়িত রয়েছে। কেমন? আচ্ছা, জয় মাতা। ব্যবসা করলে এখন আপাতত ভালো হবে? হ্যাঁ, আমি তো বাঁকুড়ায় বসি না, তোমার যাকে পছন্দ একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নাও। আপনি কোথায় বসেন? সেটা তুমি ফোন নাম্বারে ফোন করে জানতে পারবে। জয় মাতা। দর্শক বন্ধু, দুটি বুকিং নাম্বার রয়েছে 9836955394 এবং 9836396305। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে। এই যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ প্রতি অমাবস্যায় করার চেষ্টা করি, বিশেষ বিশেষ কিছু অমাবস্যা বাদ দিয়ে। সেগুলো আমার গৃহতেই অবস্থান করি, গৃহ মন্দিরে যজ্ঞ করি। বাকি সমস্ত অমাবস্যাগুলোই আমি তারাপীঠে বলি, যেমন আসন্ন যে অমাবস্যা সেটা তো আমি তারাপীঠে থাকবো। এই যে ক্রিয়া মানুষের অশুভত্ব হলে কিভাবে দোষ কাটাতে হয়, ধারণ ছাড়া প্রতিকার কিভাবে করতে হয়। কোন ব্যক্তি যার ধারণ ছাড়া প্রতিকার করবে, মানে সন্তানকে কিছু পড়ানো যাবে না, তাহলে তার প্রতিকার করতে হবে। বিয়ের ব্যবস্থা হোক, চাকরির ব্যবস্থা হোক, উন্নতির ব্যবস্থা হোক, সন্তান প্রাপ্তির ব্যবস্থা হোক, তাহলে এই যজ্ঞে সেই ব্যক্তির ছবি সহ এই বলি প্রথায় তার অশুভত্ব খণ্ডন করতে হয়। এইবার আপনি বলবেন ওই ছবি দিয়ে এই বলি দিলে কি হবে? অবশ্যই সব যজ্ঞে হবে না। সেই অদৃশ্য শক্তি, হাই ট্রান্সফার টেকনোলজি, সেই অদৃশ্য শক্তি যাকে আমরা ঈশ্বর বলি, তাকে আহ্বান করতে হবে। ঈশ্বরের দূতকে, ঈশ্বরের দূতকে যদি আহ্বান করা যায়, সে কি দ্বারা তুষ্ট, সেই জিনিস দিয়ে যজ্ঞে আহুতি প্রদান করতে হবে। এই যে সাকল্য, এই সাকল্য সবাই তৈরি করতে পারে না। এই বুড়ো আঙুল দেখিয়ে টিভিতে বলছি, সবাই হোমার ধুনো দিয়ে হোম করে, কাঠের গুঁড়ো। সাকল্য কি দিয়ে তৈরি হয়? এই সাকল্য যখনই অগ্নিতে হবে, তার থেকে যে ধোঁয়া উৎপন্ন হবে, সেই অঞ্চলের যারা আত্মারা রয়েছেন, সেই আত্মাদের আগমন হবে যজ্ঞে। শুভ আত্মাদের দিয়ে শুভ কাজ করানো হয়, অর্থাৎ ধারণ ছাড়া প্রতিকার সেই ব্যক্তির যার করতে হবে, সেই ঈশ্বরের দূত, তার মাধ্যমে সেই ব্যক্তির মঙ্গল ক্রিয়া করতে হবে, তার কাছে প্রেরণ করে। সেরকমও কিছু কিছু দ্রব্য আছে, অশুভ আত্মাকে আহ্বান করতে হয়। আর এই অশুভ আত্মাকে আহ্বান করে চালান ক্রিয়াগুলো করা হয়। তখন যে ব্যক্তির নাম করে চালান ক্রিয়া হবে, রাহু চালান হোক, শনি চালান হোক, কেতু চালান হোক, ভেজা বান হোক, শুকনো বান হোক, জ্বালা বান হোক, পোড়া বান হোক, সবকটা চালান ক্রিয়া সেই ব্যক্তির লাগবে। কিভাবে এই ক্রিয়া করতে হয়? কোন ব্যক্তির নাম করে পুতুল তৈরি করতে হয়। মৃত্তিকার পুতুল হতে পারে বা অন্য কোনো পুতুল হতে পারে। মৃত্তিকার পুতুলই উৎকৃষ্টতম হয়। এই যোগীবর শ্যামাচরণ লাহিড়ীর এই হঠযোগ কিন্তু তন্ত্রশাস্ত্রের সাথে নিগুড়ভাবে যুক্ত আছে। কিভাবে? তার একটুখানি প্যারাগ্রাফ বাকি ছিল, সেটা আমি আজকে কমপ্লিট করে দিই। সমাজের বিভিন্ন স্তরের বহু ধরনের শিষ্য পরিবেষ্টিত হয়ে লাহিড়ী মহাশয় কাশীধামে বসবাস করতেন। ত্যাগী সাধকরাও তার সান্নিধ্যে আসতেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন দেওঘরের শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী এবং কাশীর ভাস্করানন্দ সরস্বতী। তা শ্যামাচরণ লাহিড়ীর এমন কিছু কিছু বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সেই ঘটনাবলী প্রত্যেকটা কিভাবে তিনি ভারতবর্ষের কাশীধামের মানুষদের উপকারে এসেছিলেন এবং ভারতে বাঙালিদের নাম সম্প্রচার করেছিলেন যারা যারা, তাদের মধ্যে শ্যামাচরণ লাহিড়ী কিন্তু একজন। তা এই যে হঠযোগ দ্বারা যে কোনো ব্যক্তির স্পিরিট, অর্থাৎ সেই ব্যক্তির যে শরীরের ঊর্জা, তাকে চুষে নিতে হয়। আজকে ওই ভিডিওতে হয়তো এটা এডিটের সময় ভুলে গেছিল ওই জিনিসটা এডিট করতে, তো ওই চুষে নিয়ে সেই ব্যক্তির পুতুলের মধ্যে
সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তারপর তার উপর বাণ চালনা করতে হয়। একাধিক ক্রিয়া রয়েছে, ছুঁচ ফুটিয়ে ক্রিয়া হয় বা অন্যান্য বিভিন্ন মাধ্যমেও কিন্তু এই ক্রিয়াগুলো করা যায়। তখন এইখানে দেখতে পাবেন সরি ক্রিয়াটা, তো সেইখানে যে স্পিরিটকে আহ্বান করতে হয় সে হলো গিয়ে অশুভ আত্মা। এই অশুভ আত্মাদের আত্মা অতৃপ্ত থাকে, সেই জন্য তাদের খাদ্যবস্তুও অন্যরকম হয়। সেই জিনিস হোমে আহুতিতে প্রদান করতে হয়। প্রদান করলে সেই অশুভ আত্মা প্রবেশ করে সেই অঞ্চলে, সেই স্থানে, সেই অগ্নিতে। তখন সেই অশুভ আত্মার কিভাবে প্রয়োগ হয় সেই ব্যক্তির নাম প্রতিষ্ঠা করে এইখানে দেখছেন পুতুলের মধ্যে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, যার উপর মারণ ক্রিয়া বা ক্রিয়া চালাবো। ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ ইয়া সান্নে রুদস্য আত্রাধিষ্ঠানাং কুরু ইহা প্রাণা ইহা চির সুখং তিষ্ঠন্তু ইতি প্রাণ প্রতিষ্ঠন্তু। ঈশ্বরের প্রাণ যেভাবে প্রতিষ্ঠা করা হয় মূর্তির উপর, সেরকমই মনুষ্যের প্রাণ তার ব্যক্তির নাম করে এইভাবে প্রতিষ্ঠা করার পর এই ছুঁচ দিয়ে চালান ক্রিয়া করতে হয়। এবং যে সাকল্যটা প্রয়োগ হয় অগ্নিতে, সেই অশুভ তারাপীঠ মহা শ্মশানবাসী অশুভ ডাইনি আত্মাকে আহ্বান করতে হয়। সেই আহ্বানের মধ্যে দিয়ে তবেই এই কাজটা হয়। এটা টিভিতে আপনাদের সরাসরি দেখালাম। এই হচ্ছে ক্রিয়া টেকনোলজি, শত্রু বিনাশ বা শত্রু দমন। শত্রু দমনে অনেক ভাগ আছে, এটা মারণের ভাগের মধ্যে পড়ে, কিন্তু শত্রু দমনের অনেক রকম ভাগ আছে। সেখানে সেই ব্যক্তির নাম করে শুধু ক্রিয়া করলে সে স্তম্ভন হয়ে যাবে, শত্রু আপনার সাথে শত্রুতা করবে না। আবার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, সেক্ষেত্রে বশীকরণের ভাগ একরকম থাকে। আবার সন্তানের সহিত মা বাবার সম্পর্ক খারাপ হয়েছে, সেক্ষেত্রে সন্তান বশীকরণের অন্যরকম টেকনোলজি আছে। প্রত্যেকটা জিনিসের ভাগগুলো আলাদা থাকে এবং এইভাবে প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে এক চান্সে উপকার পান। এই জন্য বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেট জুড়ি মেলা ভার। অবশ্যই আমার মেটাল ট্যাবলেট ধারণ করলে 1 থেকে 3 দিনের মধ্যে মানুষ সমস্যা মুক্ত হন। আর আমার জ্যোতিষ প্রেডিকশন, সেই প্রেডিকশনটা আমি বুঝতে পারি ড্যামেজটা কোন জায়গায় হয়েছে, অর্থাৎ ক্ষতটা কোন জায়গায় তৈরি হলো যার জন্য মানুষের সমস্যা, আর ক্ষতটা ঠিক করে দিলে সেই জায়গায় ড্যামেজটা ঠিক করে দিলে সঠিক রেমেডি। এই যে প্রেডিকশনটা আমার সঠিক থাকে বলে রেমেডিটাও এক চান্সে হয়। আর জন্য প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। একজনও আমার কাছে এসে প্রতারিত আজ পর্যন্ত হননি, আগামী দিনে হবেনও না। তার কারণ একটা কথাই আমি চিন্তা করি, মানুষকে সমস্যা মুক্ত আগে করি, তারপর মূল্য নিই। আমি জ্যোতিষ হিসাবে আমার পেশা শুধু পারিশ্রমিক অর্থাৎ ফিসটা নিই, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। সেই জন্য মানুষের উপকার আগে করি, মানুষ উপকৃত হলে তারপর মূল্য নিই, নচেত কিন্তু নয়। কারণ ভারতবর্ষের সাধকদের বাণী আপনাদের সামনে প্রচার করলে সেই সাধকদের 50% গুণ আমার মধ্যে থাকতে হবে। সেই জন্য মানুষের অর্থাৎ লোক ঠকালে চলবে না, নিজের ক্লায়েন্টকে মুরগি ভাবলে চলবে না, নিজের ক্লায়েন্টকে ভক্ত ভাবতে হবে, যে তারা অনেক বিপদে পড়ে অনেক কষ্টে তারা আগমন করেছে, তাদেরকে সমস্যা মুক্ত করতে হবে। যার জন্য একাধিক জায়গায় যারা ঠকেছেন তারাও আমার কাছে এসে উপকার পান। একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে উপকার পাননি। আমি টাকা রিটার্ন করি না, কাজ হলে তবে টাকা নিই, নচেত কিন্তু নিই না। কারণ প্রত্যেকটা মানুষ সমস্যা যুক্ত, অর্থ সমস্যাটাও একটা মানুষের জীবনে বড় সড় সমস্যা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার একাধিক চেম্বার নেই, আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে। এছাড়াও 2টো চেম্বার রয়েছে ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। আর প্রতি অমাবস্যায় তারাপীঠে। 2টি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন লাইভ অনুষ্ঠানে আসবো শ্যামাচরণ লাহিড়ীর পর্ব 9 অর্থাৎ 9 নম্বর পর্ব নিয়ে। তার জীবনের কি কি অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছিলেন, এবার বাস্তবিক তিনি কেন যোগ বিভূতি অর্জন করেছিলেন, কিভাবে সেটা প্রয়োগ করেছিলেন, সেগুলি আপনাদের শোনাবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।